হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি ভীষণ সুন্দর একটা মন্দিরে। যে মন্দিরে আসলে কিন্তু যে ভক্তরাই আসো না কেন তাদের কিন্তু মন একেবারে শান্ত হয়ে যাবে। সুন্দর এক পরিবেশ, ফুলের বাগান, গাছের বাগান, দুর্দান্ত এক পরিবেশ। তো সেই মন্দিরটা তোমরা হয়তো আমার ক্যাপশন দেখে বুঝতে পেরেছো কোন মন্দির, তবুও আমি মুখে বলছি। আজকের আমি চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। আজ আমি চলে এসেছি। তো এই মন্দিরের সমস্ত তোমাদের কি করে এই মন্দিরে আসবে এবং কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে এখানে, তো আর কত সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সবই তোমাদের কিন্তু আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। তো সঙ্গে চলো এখন ঘুরে তোমাদের মন্দিরটা দর্শন করাই। বন্ধুরা, এই হলো শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের মেন গেট। তো মেন গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম ভেতরে। তো ঢুকতেই দেখো বাঁদিকে রয়েছে সিকিউরিটি গার্ড, তার রুম। তারপরে রয়েছে অরেঞ্জ কালারের পাথর বসানো রাস্তা। দুধারে সুন্দর গাছে ভরা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর একটু এগোলেই ডান দিকে পড়বে কার্যালয়। এই ডান দিকে যে রুমটি দেখতে পাচ্ছ, এটি হলো কার্যালয় এবং বুক স্টল। কার্যালয় থেকে আর একটু এগোলেই ডান দিকে পড়বে আমাদের সুবিশাল প্রাঙ্গণ সহ হলুদ রঙের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। বন্ধুরা, এই হলো মেইন মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। এই মন্দিরের সামনে দেখো বিশাল কিন্তু একটা প্রাঙ্গণ রয়েছে, যে প্রাঙ্গণে কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানে কথামৃত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়। প্রচুর ভক্তের সমাগম কিন্তু এই মন্দিরের সামনে বিশাল এই প্রাঙ্গণে উপস্থাপিত হয়। আর এই মন্দিরটি কত তারিখে উদ্বোধন হয়েছে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। বন্ধুরা, উদ্বোধন সেটা কিন্তু লেখা রয়েছে, তাকে বড় করে। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ কর্তৃক শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন রবিবার 22শে আষাঢ় 1431 রথযাত্রা দিন 7ই জুলাই 2024 এই মন্দিরটি উদ্বোধন হয়ে। এই হলো বন্ধুরা মন্দিরের নাট মন্দির এবং গর্ভগৃহ। চলো তোমাদের সেটা ভালো করে দর্শন করাই। বন্ধুরা, মন্দিরের গর্ভগৃহে দেখো রয়েছে 3টি ঠাকুর ফটোতে। এখন বর্তমানে কাঠের ফ্রেমে ফটোতে রয়েছে, ভবিষ্যতে হয়তো এটি পাথরেরও হতে পারে। তো যাই হোক, প্রথমেই রয়েছে অরেঞ্জ কালারের কাপড়ের উপরে কাঠের ফ্রেমে রয়েছে স্বামী বিবেকানন্দ। তারপরে মধ্যেখানে সাদা ধুতির উপরে কাঠের ফ্রেমে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরে রয়েছে লাল পাড়ের শাড়ির উপরে শ্রীমা সারদা মায়ের ফটো। এই হলো নাট মন্দির
নাট মন্দিরের মাথায় দেখো নানান ধরনের রামকৃষ্ণ, মা শারদার এবং স্বামীজির ফটো রয়েছে এবং অন্যান্য দেবতারও ফটো রয়েছে। তো বন্ধুরা চলো এই মন্দিরের ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা তথ্য। আমি এখানকার পুজো দিয়ে আমি একবেলার পুজোটা আমি দেখি। আরেকজন আছেন আমাদের আশ্রমে, উনি আরেকবেলার পুজোটা মানে সন্ধ্যেবেলার পুজোটা উনি দেখেন। আর বলছি ঠাকুরমশাই, এইখানটা নাকি শুনেছি যে আগে সুপুরি গাছ ছিল। সুপুরি গাছ এখানে মা কিছু ছিল না, মানে সুপুরি আমরা যেটা চোখে দেখেছি মা সেটাই বলছি। সুপুরি গাছ এখন ওদিকে গেলে দেখতে পাবে, ওগুলো লাগানো হয়েছে যা সাজানোর জন্য। এখানে সুপুরির একটা আপনার মানে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করার জন্য এখানে এই যে যেগুলো দেখছেন, গোডাউনগুলো দেখছেন, এগুলো তৈরি করা হয়। ওখানেও একটা আছে যেখানে বিবেকানন্দ ভবনের সামনে থেকে যেটা হচ্ছে, হ্যাঁ মিউজিয়ামটা হচ্ছে যেখানে, ওখানেও একটা সুপুরির গোডাউন ছিল, এখানে হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে পুকুর ছিল, এটা আপনার একটা পুকুর ছিল, সেই পুকুরটা ভরে সেই পুকুরটাকে ভরাট করে মাকে প্রতিষ্ঠা করেছে। মাকে এই মন্দিরটা প্রতিষ্ঠা হওয়ার কারণ যেটা সেটা আমি বলি। আমরা এখানে গত 5 বছর ধরে আমরা এখানে আসা যাওয়া করছি এবং আমরা এখানে আসতাম, এসে অরিন্দমবাবু আমাদের এখানে নিয়ে বসাতেন গেস্ট হাউসে। তখন গেস্ট হাউসটা হয়ে গিয়েছে, কিন্তু এই প্ল্যানিংটা তখনও পাইনি। তারপরে আস্তে 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 আমরা নাম গান এখানে শুরু করলাম। বছর দুয়েক এখানে নাম গান আমাদের চলল। আমার সঙ্গে আরেকজন ভদ্রলোক আছেন, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল অতুলপুরে, আর তাকেও আমি এখানে নিয়ে আসি। তিনি এখন এখানে কথামৃত পাঠ করেন, ঠাকুরের কথামৃত পাঠ করেন। তা স্যার মাঝে মাঝে বাইরে আসতেন। বাইরে এসে যখন এই গাছপালাগুলো লাগানো হয়েছিল, যে বাগানগুলো দেখছেন, এই গার্ডেনটা তখন তৈরি হয়ে গিয়েছিল। এই গার্ডেনে প্রচুর ফুল ফুটে থাকে, প্রচুর ফুল ফুটে থাকে। তখন আমাদের স্যার মানে অরিন্দমবাবু মন্দির ঠিক উপস্থায়, ঠিক জানলার উপস্থায় একটা টিনের চালা করে একটা মন্দির একদম করবেন এবং সেখানে মা স্বামীজির ঠাকুরকে সেখানে স্থাপিত করে মা স্বামীজির ঠাকুরের পূজা রোজ হতে থাকে। অরিন্দমবাবু মাঝে মাঝে বাইরে থেকে, বাইরে আমরা ওই বাগানের তলায় আমরা বসে থাকতাম, তখন স্যার ওখান থেকে গার্ডেনটার দিকে তাকাতেন আর ভাবতেন যে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, যদি একটু মা স্বামীজি ঠাকুরের চরণে যদি একটু দিতে পারতাম তাহলে কত ভালো লাগতো। এই যে তার মনকে ঠাকুর বাজিয়ে দিতেন, তারপর তিনি ডিসিশন নিয়ে নিলেন যে না, আমাকে একটা ভালো মন্দির আমাকে একটা তৈরি করতে হবে। এবং মা ঠাকুর স্বামীজি এই গরমকালে আমরা এই শীতে এসে বসলাম, মা স্বামীজি ঠাকুর ওই টিনের চালার তলায় রয়েছে, ওনাদেরকে একটু ঠান্ডায় যদি না আমরা বসাতে পারি, বা এই যে ফুলগুলো রোজ হচ্ছে ঝরে পড়ছে, এগুলো যদি একটু তাদের চরণে না দিতে পারি তাহলে খুব খারাপ লাগবে। তখনই এই জায়গাটা আমরা উনি পারচেস করি। করার পর এখানটা একটা পুকুর মতন ছিল, এখানে ভরাট করে 50 ফুট ডিপ থেকে খাঁচা উঠতে 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 এটা তৈরি হয়েছে, ভরাট হয়েছে। তাই এখানটায় মন্দিরটা স্থাপিত হল, টাইপিং করে এখানে মন্দিরটা স্থাপিত হলো। এবং এই মন্দিরটা 1 বছরের মধ্যে এই মন্দিরটা কমপ্লিট হল। আমাদের যেদিন এই জায়গাটা খোলা হয় তার 2 মাস 3 মাস বাদে এইখানে ভিত্তি স্থাপন হলো রথের দিন।
সেই রথের দিনে ভিত্তি স্থাপন হয়েছিল। আবার আমাদের ওপেনিং হলো সেই রথের দিন 7ই জুলাই। আমাদের যেদিন ওপেনিং হলো সেদিন আমাদের এখানে মোটামুটি 56 জন মহারাজ এসেছিল। আসার কথা ছিল 72, মানে 72 জন, কিন্তু সেটা রথের দিন পড়ে যাওয়ার মা এসেছিলেন 56 জন। তাতে আমরা খুব প্লিজড। এবং সেই দিনটা মা স্বামীজি ঠাকুর যখন এখানে বসলেন তখন আমাদের মনটাই মানে অন্যরকম, মানে আনন্দ পড়ে গেল। এবং আমাদের ঠিক মিশনের গেটের পাশে আমাদের মায়ের একটা বাগান তৈরি করা হয়েছে, ওটা লাস্টে পারচেস করা হলো। মানে 14 কাঠার মতো অনেক জায়গা আছে। মানে আপনার এখন যে কোনো আমাদের আশ্রমের প্রোগ্রাম হয়, একটু বেশি লোকজন হয়ে গেলে আমাদের ওইখানে প্রসাদটা খাওয়ানো হয়। ওখানে মোটামুটি অ্যাটলিস্ট বুঝতে পারে 500 জন, 500 জন বুঝতে পারে ওখানে বসে সুন্দরভাবে। আর এখানে যদি দূর দিয়ে ভক্তরা আসে, তাদের থাকার ব্যবস্থা মহিলা পুরুষ নির্বিশেষে থাকতে পারবে? এখনো পর্যন্ত মা ওইটা আমাদের এখান থেকে ব্যবস্থা হয়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। সেটা আমাদের ডিসিশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, অরিন্দমবাবু সেটা ভাবনা চিন্তা করছেন। অনেকেই বলছেন যে অনেক দূর দূর থেকে সবাই ফোন করছেন, আমাদেরও খুব খারাপ লাগছে। আর এই মন্দির কটায় খোলে ঠাকুরমশাই, কটায় বন্ধ হয়? এটা আমরা সকালবেলায় মন্দিরটা আমরা খুলি 6টায় এবং বন্ধ হবে আপনার 12টায় বন্ধ হবে। আবার আপনার মা ইয়েটা খুলবে, মন্দির খুলবে 4টে, আপনার 7:30 পর্যন্ত গান বাজনা হবে, 8টায় বন্ধ হবে। আচ্ছা, এখানে যারা আসবে নতুন ভক্তরা, মানে প্রপার যদি ঠিকানাটা দেন তাহলে তাদের আসতে সুবিধা হয়? আমাদের এখানকার ঠিকানাটা বলতে তারপরে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা গিয়ে পড়ে চুঁচুড়া স্টেশনে এসে নামা হচ্ছে। ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে বাঁদিকে চলে এসে অটো বা টোটো, সেখান থেকে বলতে হবে কামদেবপুর থানা হচ্ছে পূর্ব থানা। মানে চুঁচুড়া স্টেশন থেকে যে অটোটা ধরবে সেটা ডাইরেক্ট কিন্তু এই ডাইরেক্ট এখানে আসবে। ওখানে আপনার নামলেই আপনি যদি বলেন বা ওরাই বলবে মন্দির মন্দির মন্দির, আমরা তো রামকৃষ্ণ আশ্রম বলেই চলে আসবো। এটা হচ্ছে ঠাকুরের ভাড়া ঘর, এখান থেকে ঠাকুরের ভাড়া ঘর। এখানে ঠাকুরের যত প্রসাদ এখান থেকে তৈরি করা হয়, এটা বাইরে যায়। কাছের ভিতর থেকে ছবিটা নিতে হবে। সেটা হচ্ছে ঠাকুরের শয়নঘর। চলো বন্ধুরা, এবার তোমাদের মন্দিরের চারপাশে কোথায় গেস্ট হাউস, কোথায় ভোগ প্রসাদ গ্রহণের কক্ষ, কোথায় টয়লেট আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ঘরে আমাদের ভোগ খাওয়ানো হয়, ভক্তদের এই ঘরে ভোগ খাওয়ানো হয়। এই ঘরে ভোগ খাওয়ানো হয়। ঠিক তার পাশেই সাধু সন্ন্যাসীদের জন্য
ভোগঘর কক্ষ রয়েছে। এটি হলো সাধু সন্ন্যাসীদের ভোগঘর কক্ষ। তার পাশের রুমটাতেই আছে জনসাধারণের জন্য গেস্ট হাউস। 8টা বেড আছে। এখানে শুধু পুরুষ রুম আছে, পাশের ঘর কিন্তু শুধু মহিলাদের জন্য। আর ওই শেষ মাথায় রয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য টয়লেট এবং আশ্রমের সেবায়ীদের জন্য টয়লেট। আর আমাদের জন্য রয়েছে এই ডান দিকে সামনে দেখো হলুদ রঙের, এটি কিন্তু আমাদের দর্শনার্থীদের বা ভক্তদের টয়লেট। এটা হচ্ছে গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমাদের যখন সাধু সন্ন্যাসীরা বাইরে থেকে আসে তখন এখানে তারা রাত্রির বাস করে। আর এটা হচ্ছে আমাদের একটা বুক স্টল, যেটা আমাদের প্রত্যেকটা মিশনে থাকে। সেই মিশনের একটা স্টল। আপনি ভেতরে চলে যান, আমাদের সঙ্গে কথা বলুন। মানে এখানে কি বই পাওয়া যায়? হ্যাঁ, ঠাকুরের বই, ঠাকুরের বইগুলো ছবি তুলুন আমাদেরকে। এবার জিজ্ঞেস করুন। আপনি কে দাদা? আপনার নামটা কি? আসল তো এটাই। আমার নাম প্রদ্যুৎ সিনহা। তো আমি এখানে ঠাকুর নিয়ে এসছেন, অফিসে বসি। এখানে কি কি বই পাওয়া যায় যদি একটু শেয়ার করেন? এখানে আপাতত যে বইগুলো দেখছেন পরমিশনে, সেগুলো আপাতত। তারপর মানুষ যেমন যেমন রিকুয়েশন দিচ্ছে, পরবর্তীতে আমরা আনার চেষ্টা করবো সেগুলো। এখন এইগুলো যেমন আছে সেই বইগুলো আপাতত এগুলো পাওয়া যায়। তাছাড়া আগরবাতি পাওয়া যায়, দুটো শেষ স্টক হয়ে গেছে, আরও স্টক আসছে 1-2 দিনের মধ্যে। বেলুন মঠের যত প্রোডাক্ট আছে সব ধূপ পাওয়া যাচ্ছে। আগামী দিন ওইখানে একটা বসছে, পল্লীমঙ্গলের যা যা জিনিস আছে সব পাওয়া যাবে। আরেকটা এরকম কাউন্টার বসছে, মানে আরও মানে সমস্ত ধরনের বাবা মানে প্রভু রামকৃষ্ণ আর মা সারদা এবং স্বামী বিবেকানন্দের সমস্ত ধরনের মানে প্রাচীনতম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যা যা গ্রন্থ আছে সবই কিন্তু আমরা পাবো, তাই তো? পাবেন। আগামী দিনে যেমন যেমন মানুষের ভক্তদের যেমন যেমন রিকোয়ারমেন্ট থাকছে, তারা বলে যাচ্ছেন। কেউ হয়তো গীতা চাইছেন, পকেট গীতা, এত বড় গীতা, বই এক একটা বলে যাচ্ছেন, আমরা লিখে নিচ্ছি। লেখার পর আমরা সেগুলো আনিয়ে দেওয়ার চেষ্টা করছি এইগুলো। তারপরে ডে টু ডে আপনার ওই যারা ভক্তরা আসছেন, ওভারক্ষণ নাম লেখাচ্ছেন, তাদের প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদের ব্যবস্থাটা একটু পরিষ্কার করে বলে দিন। প্রসাদের দূর থেকে যারা আসবে, আমরা 7:30টায় মন্দির খুলে যাই, ঠিক আছে, সকালবেলা। এবং তার আগের দিন যদি উনি নামটা লিখিয়ে দেন কতজন হেড আসছে, যদি কোনো কারণে আগের দিন না লেখাতে পারেন তারপরের দিন সকালবেলা 9টা 9:30টার মধ্যে লিখিয়ে দিন। তাহলে আমরা তাদের নামটা লিখে নিলাম 1 নম্বর। পরে যারা যখন এলেন তাদের একটা প্রসাদের কুপন দিয়ে দেওয়া। দিয়ে সামনে ডাইনিং হল আছে, মন্দির বন্ধ পর 12:30টায় ঘন্টা বাজে, তখন প্রসাদের ঘরে চলে যাবো। প্রসাদের জন্য কোনো আপনারা সেটা আমরা কাউকে কিচ্ছু বলি না। যদি কোনো ভক্ত তার নিজের যেটা স্বইচ্ছায় যেটা বলেন, আমরা এখানে রসিদ দিয়ে দিই সঙ্গে, সেটা আমরা কাউকে কিচ্ছু বলি না, ঠিক আছে? আর ভেতরটা কি আছে? এই ভেতরটাতে এখনো ওটা একটা উদ্বোধন পার্ট বাকি আছে। মিউজিয়াম হবে কি? ওটা ফটো গ্যালারি হবে এক। দ্বিতীয় কথাটা ইনডোর হল হচ্ছে, যদি কোনো স্বামীজি কোনো ইনডোরে কোনো প্রোগ্রাম রাখেন, কোনো হয়তো পাঠ করেন, তাহলে সেটা আগামী দিনে এখানটা একটা হবে। সবসময় তো ওই সামনে যে বড় লনটা আছে ওখানটা তো হবে না, এখানে তারা 150-200 জন লোক থাকবে, প্লাস একটা ফটো গ্যালারি থাকবে। এটা বিবেকানন্দ হল নাম দেয়। এটা উদ্বোধন হবে মানে করে নিন আপকামিং 1-1.5 মাস তো আরও তারা দীক্ষা নেবার প্রবণতা আছে। দীক্ষা, হ্যাঁ, দীক্ষা কি করে নেবে? দীক্ষা এখানে প্রাথমিকভাবে এখানে আমরা একটা নাম লিখে নিচ্ছি। সেই নামটা লেখার পরে এবার ধরুন একটা নাম পড়লো, সেই পড়ার পরে এবার মঠের সাথে যোগাযোগ হবে। এবার তারা যেমন নির্দেশ দেবেন মহারাজরা, সেই অনুযায়ী পরবর্তী স্টেপে ফর্ম তোলার ব্যাপার আছে। ফর্ম তুলে আবার যারা নাম লেখাচ্ছেন তাদেরকে আবার ওইভাবেই তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করা হবে, তাদের এগুলো নেওয়া হবে ডিটেলসগুলো। এমনিতে তারা অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে যাচ্ছেন, তাও ফর্মে যেগুলো ইনফরমেশন চাইছেন সেগুলো লিখে তারপরে এখানে 4টে বই আছে দীক্ষা নেবার আগে।
ঠাকুরমা স্বামীজি এবং মন্ত্র দীক্ষা। তো যাদের এরকম কোনো নলেজ নেই, বেসিক নলেজগুলো নেই, তাহলে এই বইগুলো তাদের কেনার জন্য অনুরোধ করা হয়। 4টে বই মিলে 155 টাকা মতো দাম। আর যারা এমনি জানেন ঠাকুরমার স্বামীজি বা কথামৃত যারা পড়েন জানেন, তারা বলেন আমরা পড়ি বা জানি। তো যিনি দীক্ষার জায়গাতে কিছু প্রশ্ন রাখবেই, সেটা তাদের যাতে বেসিক নলেজটা, এটার জন্য এগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে। বইগুলো আমরা তারা নিচ্ছে, যারা দীক্ষা নেবেন তাদের দিকে খুব একটা রয়েছে তাদের, মানে যারা দীক্ষা নেবে তারা আগে নাম অ্যাড্রেস দেবে, একদম। দেওয়ার পর আপনারা সেটা মহারাজকে পাঠাবেন। মহারাজ সেই অনুযায়ী তার আগে 2টো বই কিনতে হবে 150 টাকার মধ্যে, সেটা পড়ে নিতে হবে। তারপরে উনি দিন ঠিক করবেন, সেই দিনে ভক্তকে দীক্ষা দেওয়া হবে এবং ওনারা যেটা বলবেন সেই অনুযায়ী আমাদের। থ্যাংক ইউ। বন্ধুরা, এটি হলো বিবেকানন্দ হল। এখানে কিন্তু আজ থেকে 1.5 থেকে 2 মাস পরে এখানে থাকবে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার ফটো গ্যালারি এবং মহারাজাদের ধর্মসভা। বন্ধুরা, ঘন্টা বাজছে খাবারে। ब्रह्मापन्नम ब्रह्मोपरि ब्रह्मज्ञं ब्रह्मणाभूतं ब्रह्मैवातेनानन्तपं ब्रह्मकर्मास्तमाज्ञा हरि ओम तत्सत्। বন্ধুরা, এখানে কিন্তু ভোগ প্রসাদের আগে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করেন এবং তারপরে সব ভক্তরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং ভোগ প্রসাদের শেষেও কিন্তু ঠাকুরমশাই এখানে মন্ত্র পাঠ করেন। जय गंगा माई की जय, जय सतराकाली माँ की जय। বন্ধুরা, এটা কিন্তু একটা পার্কের মতন, দেখো এখানে বয়োজ্যেষ্ঠ লোকেরা বসেন। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এখানে দেখো বাচ্চাদের জন্য আমরা এখন সবাই মিলে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তো তোমাদের সেটাও শেয়ার করলাম। তো আজকের মন্দিরের কিন্তু আমরা পুরোটাই যথাযথভাবে আমার সাধ্য অনুযায়ী আমি তোমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি যা যা ব্লগ করব সরাসরি তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, সাবধানে থাকো। টাটা।